ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প। রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.7। ভূমিকম্পে মেট্রো রেল স্থাপনায় ক্ষতি হয়নি, তারপর অনুসন্ধান চলছে, জানালো ডিএমটিসিএল এর এমডি। স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে 2 সমঝোতা। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইসিকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ। এবং চাপের মুখে রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার বাড্ডায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.7। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। এর গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার ভেতরে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জাগো নিউজকে বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, এই ভূমিকম্পটা আফটার শক হতে পারে। এর আগে আজ সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে ঢাকা ও এর আশেপাশে ভূকম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর পূর্ব দিকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এর উৎপত্তিস্থল। গতকাল নরসিংদীতে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এই ঘটনায় 10 জন মারা যান। সারা দেশে আহত হন কয়েকশো মানুষ। ভূমিকম্পে ঢাকার মেট্রো রেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কিনা তা বের করতে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো রেলের নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। ভূমিকম্পে মেট্রো রেল স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে মেট্রো রেল স্থাপনার ক্ষতি হয়নি। নির্ধারিত সময় যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তারপরও কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা তা বের করতে অনুসন্ধান চলছে। ডিএমটিসিএল সূত্র জানায়, ওই সময় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, তবে বিকেলে চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল। তখন যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে 2টি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়, কিন্তু কোথাও কোনো ত্রুটি ধরা পড়েনি। দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে শনিবার স্বাস্থ্য খাতে সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও ভুটান 2টি সমঝোতার স্মারক সই করেছে। স্বাস্থ্য খাতে সহযোগিতার অংশ হিসেবে স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ে প্রথম সমঝোতা স্মারকটি সই করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে। তারা নথি সই ও বিনিময় প্রত্যক্ষ করেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইসিকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে সিইসি বলেন, একই দিনে জাতীয় ও গণভোট করা চ্যালেঞ্জ হয়ে যাবে। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সিইসি এ সময় বলেন, আইন হবার পরই বলা যাবে গণভোটের জন্য কি ধরনের প্রস্তুতি প্রয়োজন। তিনি আরো বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, মৃত ভোটারও ভোট দিয়েছেন। ভোটার তালিকায় প্রায় 21 লক্ষ মৃত ভোটার শনাক্ত করেছে কমিশন।
আর ওই যে গণভোটের কথাটা বললেন, গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে, এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। এই জন্য আইনটা হলে, ইনফ্যাক্ট আই এম নট স্টিল লিগালি অথরাইজড টু। বাংলাদেশ জামায়াত ইসলামী গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ছাত্র জনতা যে পরিবর্তন এনে দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আসিরাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল, শুনেছি, আমরা জানা নেই আমার, অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 1700 মানুষকে, নেতা, আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। Awesome combination, Drinko, Chaban Paniyo. ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন রিমনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে ভোরে বাবা ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকালে মেছো ছেলে রিমনকে নিয়ে তিনি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের ইটের রেলিং ভেঙে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার 9 বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল 10:30টায় জেলার পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেওয়াল ধসে তাদের উপর পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসকরা বাবা ছেলেকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। এবং ওনাকে যেন পরকালের প্রত্যেকটি ঘাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে এবং ওনাদেরকে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে। রিলায়েন্সের এই সিদ্ধান্তের লক্ষ্য হল ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলা, পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্য রাখাও এই পদক্ষেপের উদ্দেশ্য। রিলায়েন্স এক বিবৃতিতে জানায়, 21 জানুয়ারি 2026 থেকে কার্যকর পণ্য আমদানির নিষেধাজ্ঞার পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে। হোয়াইট হাউস রিলায়েন্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
রাশিয়ার তেল কেনা দীর্ঘদিন ধরে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ ছিল। আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেন, যার মধ্যে 25% ছিল রাশিয়ার তেল ও অস্ত্র কেনার শাস্তিমূলক শুল্ক। ট্রাম্প অভিযোগ তুলেছিলেন যে ভারতের এসব কেনাকাটা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে, যা ভারত অস্বীকার করে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, বাংলাদেশ ছিল কিছুটা মন্থর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠল স্বাগতিকরা। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে 40-31 পয়েন্টে হারিয়ে নিশ্চিত করল নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট। এতে করে নিশ্চিত হলো নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। এরপর হারলেও ব্রোঞ্জ পদক পাবে বাংলাদেশের মেয়েরা। ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল সবুজ পতাকা নেড়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.7। ভূমিকম্পে মেট্রো রেল স্থাপনার ক্ষতি হয়নি, তারপর অনুসন্ধান চলছে, জানালো ডিএমটিসিএল এর এমডি। স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ইন্টারনেট সংযোগে ভুটানের সঙ্গে 2 সমঝোতা। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইসিকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ। এবং চাপের মুখে রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী রিলায়েন্স। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।